বাবু দেখ, আজকে আমরা ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থার্ড সেমিস্টারের যে ফার্স্ট পোয়েট্রিটা রয়েছে আওয়ার ক্যাজুরিনা ট্রি, এটা একটু ডিসকাস করবো। আওয়ার ক্যাজুরিনা ট্রি বাই তরু দত্ত। ওকে, তো অবভিয়াসলি দেখ, তরু দত্ত was an Indian poet and translator, often referred to one of the earliest Indian writers to gain recognition in English literature. তো অবভিয়াসলি এই যে আমাদের তরু দত্ত রয়েছে, ওয়ান অফ দ্য পায়োনিয়ার অ্যান্ড ওয়ান অফ দ্য রেকগনাইজড অ্যাংলো ইন্ডিয়ান রাইটার ইন ইন্ডিয়া অ্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তো তরু দত্তের যে রাইটিং স্টাইল রয়েছে সেখানে আমরা দেখবো যে মাইথোলজিক্যাল স্টোরিজ অ্যান্ড হিস্টোরিক্যাল ক্যারেক্টার্স এগুলোকে নিয়ে তিনি পোয়েম লেখেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য pioneer writer in Bengal as well as at the time of Bengal Renaissance, and she always admired our Michael Madhusudan Dutt. তিনি তার কবিতা লেখার ওপরে কি রয়েছে, মাইকেল মধুসূদন দত্তের একটা প্রভাব রয়েছে। ঠিক আছে, এর পাশাপাশি যে জিনিসটা না বললেই নয় সেটা হচ্ছে গিয়ে তরু দত্ত খুব কম সময়, ঠিক আছে, জীবিত ছিলেন, মাত্র 21 বছর। দেখো টেক্সটেই রয়েছে, মানে আমাদের টেক্সট বইতে রয়েছে। এটা আমরা নেক্সট ক্লাসে মানে কবিতাটা পড়ার পর আমরা প্রপার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করব। ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্লাসে আমরা ডিটেলে মানে ওয়ান লাইনার হিসেবে আমরা তরু দত্ত এবং ক্যাজুরিনা ট্রিটা ডিসকাস করবো। ঠিক আছে, তো দেখ নেক্সট হচ্ছে তরু লেফট এ লাস্টিং ইম্প্যাক্ট অন লিটারেচার। অবভিয়াসলি কিন্তু এই মাত্র 21 বছর বয়সে মারা যাওয়া সত্ত্বেও তার টিবি হয়েছিল, টিউবারকুলোসিস হয়েছিল। টিবি হওয়া সত্ত্বেও মানে মাত্র 21 বছর বয়সে মারা যাওয়া সত্ত্বেও তার কিন্তু মানে এই লিটারেচারের ওপরে মানে শি ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার ক্যারেক্টার অর ফিগার। আর অবভিয়াসলি তিনি বেশ কিছু ল্যাঙ্গুয়েজ জানতেন এবং বেশ কিছু ল্যাঙ্গুয়েজে লিখেও ছিলেন, সেটা কি শি ওয়াজ ফ্লুয়েন্ট ইন সেভারাল ল্যাঙ্গুয়েজেস লাইক ইংলিশ, ফ্রেঞ্চ অ্যান্ড সংস্কৃত। ওকে, তো আর অবভিয়াসলি তার লেখাতে কি ধরনের এসেন্স বা টেস্ট পাওয়া যায় দেখো হচ্ছে কি, অ্যান্ড হার ওয়ার্কস আর রিমার্কেবল ফর ইমোশনাল ডেপথ, লিরিক্যাল বিউটি অ্যান্ড কালচারাল সিনথেসিস। এই কালচারাল সিনথেসিস কথার মানে কি, যে হচ্ছে গিয়ে এই সাংস্কৃতিক মেলবন্ধন। ঠিক আছে, তার লেখার মধ্যে ফ্রেঞ্চ কালচারের সঙ্গে ইউরোপিয়ান, রাদার নট অনলি ফ্রেঞ্চ, ইউরোপীয় কালচারের সঙ্গে ইন্ডিয়ান কালচারের একটা মিক্সচার। ইনফ্যাক্ট এই পোয়েট্রিতেও লাস্ট যে স্টান্জাটা রয়েছে সেখানেও আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি শি ওয়াজ পেইং ট্রিবিউট দ্য রোম্যান্টিক মুভমেন্ট পোয়েটস, যে রোম্যান্টিক মুভমেন্টের যে পোয়েটরা রয়েছে তাদেরকে ট্রিবিউট দিচ্ছেন। আবার পাশাপাশি কি করছেন, ইন্ডিয়ান যে কালচার রয়েছে তার যে সিনিক বিউটি রয়েছে সেটাকেও তিনি কি করছেন, অবভিয়াসলি এমফাসাইজ করছেন। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা তরু দত্তকে আজকে একটু পড়বো। তো দেখ, তরু দত্ত composed our casuarina tree during the final years of our life, likely around 1876। দেখ আমরা যদি তার বার্থ ইয়ার ধরি 1856 আর 1876 হচ্ছে তার ফাইনাল ইয়ার অফ আর লাইফ, আর তার পরের বছরই তিনি মারা যান। যে বছর তিনি মারা যান তার ঠিক আগের বছর তরু দত্ত কি করেছিলেন, এই কবিতাটি লিখেছিলেন। ঠিক আছে, অ্যাজ এ ট্রিবিউট টু হার চাইল্ডহুড মেমোরিজ অ্যান্ড হার ডিসিজড সিবলিংস। ও সিবলিংস মানে হচ্ছে আমাদের ভাই বোনেরা রয়েছে। তো তার যে ভাই বোন রয়েছে, তার দুই ভাই বোন রয়েছে, একজনের নাম আবজু, একজনের নাম আরু। আরু দত্ত হচ্ছে তার বোন আর আবজু হচ্ছে গিয়ে তার ভাই। এবং আনফরচুনেটলি তার ভাই এবং বোন দুজন মারা যায়। ঠিক আছে, তো এই যে তার ভাই বোন মারা গেছে, এই যে মারা যাওয়া ভাই বোন তাদের প্রতি ট্রিবিউট আর মেমোরি থেকে তিনি এই কবিতাটা লিখছেন। এবং পাশাপাশি সেখানে একটা ক্যারেক্টার তিনি ডেভেলপ করেছেন, সেটা হচ্ছে আমাদের এই ক্যাজুরিনা ট্রি। ঠিক আছে, অ্যাবাউট দ্য পোয়েমে দেখ, দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি বাই তরু দত্ত ইজ এ হার্টফেল্ট ট্রিবিউট টু ম্যাজেস্টিক ট্রি। এবার আমরা দেখবো যে ফার্স্ট এবং সেকেন্ড স্ট্যান্জাতে আমরা দেখবো, ইনফ্যাক্ট এন্টায়ার পোয়েমে পুরো কবিতাটার মধ্যে আমরা দেখবো যে এই যে একটা ক্যাজুরিনা ট্রি, একটা ঝাউ গাছ রয়েছে যেটাকে একটু এক্সাজারেটিভ ওয়েতে একটু ট্রিবিউট দেওয়া হয়েছে। ট্রিবিউট ইন দ্য সেন্স মানে যে গাছটার নিচে তার
দুই ভাই বোনের সাথে আমাদের তারু কি করতেন, ছোটবেলায় খেলাধুলা করতেন। সেই গাছটার কে তিনি কি করছেন, একটু ট্রিবিউট দিচ্ছেন, মানে সেটাকে একটু প্রেইজ করছেন এবং সেটাকে একটা ইমমর্টাল প্রেজেন্স, মানে হচ্ছে গিয়ে সেটার যেন কোনো মৃত্যু নেই, এই ইমমর্টালিটি তিনি কি করছেন, দেওয়ার চেষ্টা করছেন। ঠিক আছে, কিভাবে দিচ্ছেন, কিভাবে এই যে ন্যাচারাল সিনিক বিউটিটাকে তিনি ডিসক্রাইব করছেন, এই প্রত্যেকটা জিনিস আমরা দেখব। That holds deep personal and emotional significance for the poet. আর অবভিয়াসলি যেটা আমরা দেখছিলাম, যেটা আমরা জানি যে তরুর যে কবিতা রয়েছে, কবিতাগুলোতে কি রয়েছে, একটা ইমোশনাল এসেন্স থাকে, সহানুভূতিশীল একটা চেতনা থাকে। ঠিক আছে, তো এই ইমোশনাল এসেন্স থেকে আমাদের কবিতাটা আমরা পড়ব। তো দেখ, ইটস বিউটি অ্যান্ড দ্য গ্র্যান্ডার অফ দ্য ডমিনেট ইন পোয়েটস childhood memories as she reflects on the past, and the trees become the symbol of those cherished moments and her connection to her deceased sibling. আর এই যে তার ভাই বোন মারা গেছে, তাহলে অবভিয়াসলি ওই গাছটার কাছে গিয়ে বা গাছটাকে দেখে তিনি কি করছেন, তার স্মৃতি, ছোটবেলার স্মৃতিগুলো তিনি ফিরে পাচ্ছেন, এরকম একটা জায়গা আমরা দেখবো। and the poet also sees the trees as a witness to her joys and sorrows. আর in the last stanza, Toru expressed her desire to immortalize the tree through the poetry and ensuring the remains alive in the memory and continues to evoke love and admiration. আর কবিতার শেষ পর্যায়ে আমরা দেখবো, লাস্ট স্টানজা, রাদার লাস্ট দুটো স্টানজাতে আমরা দেখবো যে তরু কি চাইছেন, এই গাছটাকে ইমমর্টালাইজ করতে, এটাকে শুধু পার্থিব গাছ নয়, যেটা একটা দিন হয়তো ঝড়ে বা বার্ধক্যের কারণে নষ্ট হয়ে যাবে, এরকমটা নয়। রাদার আমরা কি দেখবো, যে তরু চাইছেন এই যে আমাদের ক্যাজুরিনা ট্রি গাছটা রয়েছে, ঝাউ গাছটা রয়েছে, সেটা যেন অ্যাটলিস্ট তার একটা যেন অপার্থিব রূপ পায়। ঠিক আছে, ইমমর্টাল একটা এসেন্স তিনি দেওয়ার চেষ্টা করছেন। কিভাবে এই কবিতার সৌন্দর্য, কিভাবে তার ছন্দ, বা কিভাবে কবিতাটা চলে, বা কিভাবে কবিতাটা আমরা পড়ি, চলো সেটা আমরা দেখি। দেখ, লাইক হিউজ পাইথন, পাইথন মানে আমরা সবাই জানি অজগর, তাই তো, লাইক হিউজ পাইথন ওয়াইন্ডিং, দেখ হচ্ছে গিয়ে WINDING, এই ওয়াইন্ডিং কথার মানে লেখ হচ্ছে পাক খাওয়া, ওয়াইন্ডিং দেখেছিস, দেখে পাক খাওয়া। রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগ ট্রাঙ্ক, ও এই রাগ মানে কি বলতো, অমসৃণ, দ্য রাগ ট্রাঙ্ক, এই রাগ মিনস হচ্ছে অমসৃণ। তাহলে দেখ, লাইক এ হিউজ পাইথন, খুব ধীরে ধীরে ঠান্ডা মাথায় প্রত্যেকটা ওয়ার্ড বুঝে তারপর আমরা কবিতাটা পড়বো। ঠিক আছে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড। তাই বলে আবার অ্যামিজানের মানে জিজ্ঞেস করে বসো না, মানে বিষয়টা হচ্ছে দেখো, লাইক হিউজ পাইথন, দেখ লাইক বলেছে, লাইক মিনস কি, যদি আমরা ফিগার অফ স্পিচ আইডেন্টিফাই করি, লাইক মিনস কি, অবভিয়াসলি সিমিলি, তাহলে অবভিয়াসলি ফার্স্টে কি রয়েছে, একটা সিমিলি ইউজ করছে, তাহলে সিমিলিটা কি, লাইক এ হিউজ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, ওয়াইন্ডিং মানে কি বলেছি বাবা, ভেরি গুড, পাক খাওয়া, রাউন্ড অ্যান্ড রাউন্ড রাগ ট্রাঙ্ক অ্যান্ড ইন্টেন্ডেড ডিপ উইথ স্কার্স, বাবু ইন্টেন্ডেড কথার মানে লেখ হচ্ছে গিয়ে খাঁচ কাটা। ঠিক আছে, তাহলে দেখ, রাগ ট্রাঙ্ক ইন্টেন্ডেড ডিপ উইথ স্কার্স, আর এই যে ইন্টেন্ডেড ডিপ উইথ স্কার্স, স্কার্স মিনস লেখ হচ্ছে ক্ষত। তাহলে এই যে মানে এই যে আমাদের ক্যাজুরিনা ট্রিটা রয়েছে, দেখাচ্ছে কিরকম, লাইক এ হিউজ পাইথন, তখন মনে হচ্ছে যে একটা বিরাট অজগর সাপের মতো পাক খেয়ে, রাগ দ্য ট্রাঙ্ক ইন্টেন্ডেড উইথ ডিপ স্কার্স, তার যে অমসৃণ যে গাছের যে দেহটা রয়েছে, ঠিক আছে, গাছের যে ছালটা রয়েছে, সেখানে কি খাঁচ কাটা দাগ রয়েছে, অমসৃণ দাগগুলো রয়েছে, আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স। আর এই যে ক্যাজুলিনা ট্রি রয়েছে, দ্যাট ওয়াজ এ সাচ এ লফটি ট্রি, একটা লম্বা একটা গাছ, আপ টু দ্য স্টার্স, এখানে কি করেছে, একটু এক্সাজারেশন ইউজ করেছে। এক্সাজারেশন মানে কি, মানে যেটা অত্যুক্তি করা, একটু বাড়িয়ে বাড়িয়ে বলা, মানে এক্সাজারেশন ইউজ করার কারণটা কি, যাতে এই ক্যাজুলিনা ট্রি, এই ঝাউ গাছটাকে লার্জার দ্যান লাইফ মনে হয়, মানে আহা কি বিরাট বড় একটা গাছ, মানে যে গাছটা এত লম্বা এত বড় যে তারাগুলো পর্যন্ত, আকাশ ছাড়িয়ে তারাগুলো পর্যন্ত চলে গেছে, বুঝতে পারছো তো। তাহলে এই যে বিষয়টা রয়েছে, তাহলে কি, up to its very summit near the tears, a creeper climbs, আর অবভিয়াসলি ক্রিপার মানে কি, লতানো গাছ,
এবার আমরা বুঝতে পারছি যে ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এমব্রেসেস বাউন্ড নো আদার ট্রি কুড লাইভ। এবার দেখো হচ্ছে কি এই হচ্ছে কি পুরো লাইনটা, মানে একটা ক্রিপার, একটা লতানো গাছ এমন ভাবে আমাদের ক্যাজুলিনা ট্রিটাকে রাউন্ড আপ করে রেখেছে, মানে লাইক এ পাইথন, একটা অজগর সাপের মতো। অজগর সাপ দেখেছো তো, যেরকম শিকারকে কিন্তু অজগর সাপ ছোবল মারে না, কি করে অবভিয়াসলি সেটাকে পেঁচিয়ে নেয়, দম বন্ধ করে মেরে ফেলে, তারপর সেটাকে গিলে খায়। তাহলে ঠিক সেরকমই অজগর সাপ যেরকম পেঁচিয়ে ধরে লাইক পাইথন, ওই যে ক্রিপারটা রয়েছে, ক্রিপার ইন দ্য সেন্স মানে হচ্ছে কি ওই যে লতানো গাছগুলো রয়েছে, সেই গাছটা এমন ভাবে ঝাউ গাছটাকে পেঁচিয়ে রয়েছে, অন্য কোনো গাছ যদি হতো সে মারা যেত। ইফ দেয়ার ইজ এনি আদার ট্রি দ্যাট উড ডাই, মানে সেটা কি হতো, মারা যেত। কিন্তু এবার দেখ এখানেও এক্সাজারেশন রয়েছে, কিন্তু ওরকম একটা অজগর সাপের মতো লম্বা যে ক্রিপার রয়েছে সেগুলো জড়িয়ে থাকা সত্ত্বেও দ্যাট উড লাইভ, সেটা এখনো বেঁচে আছে। তাহলে এটা কি আমাদের এই যে ক্যাজুলিনা ট্রি রয়েছে তাকে একটুখানি প্রেইজ করা হচ্ছে, সে যে কতটা লার্জার দ্যান লাইফ এটা বোঝানো হচ্ছে। বাট গ্যালেন্টলি দ্য জায়ান্ট ওয়ার্ডস দ্য স্কার, বাট গ্যালেন্টলি, গ্যালেন্টলি মানে কি সাহসিকতার সাথে, মানে বিষয়টা হচ্ছে গিয়ে এই বাট গ্যালেন্টলি দ্য জায়ান্ট ওয়্যারস দ্য স্কার্ফ, দ্য জায়ান্ট কে অবভিয়াসলি আওয়ার ক্যাজুলিনা ট্রি, বাট এই দৈত্যটা খুব প্রাউডফুলি গ্যালেন্টলি সাহসিকতার সঙ্গে ওই যে বিরাট অজগর সাপের মতো যে ক্রিপারটা রয়েছে, লতানো গাছগুলো রয়েছে সেগুলোকে যেন লাইক এ স্কার্ফ মানে মাফলারের মতো গলায় পড়ে রয়েছে, বুঝতে পারছো তো? মানে এবার ভাবো, মানে একটা আমি এক্সাম্পল দিচ্ছি, মানে ধরো আমাদের যে মহাদেব দেব দেবাদিদেব শিব রয়েছে, তার গলায় কি রয়েছে, সাপ রয়েছে। এবার এই যে সাপটা রয়েছে সেটা যদি অবভিয়াসলি অনেক বড় এবং খুব বিষাক্ত সাপ হয়, তাহলে এবার ভাবো যে ওটাকে ধারণ করছে সে কতটা, মানে তার ব্যাপ্তি বা তার যে পরিধি সেটা কতটা বড়, কারণ সে তো ওটাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে এটা বোঝানোর কারণটা কি, সেটা হচ্ছে কি এই যে আমাদের ক্যাজুলিনা ট্রি ঝাউ গাছটা রয়েছে সেটা একটা বিরাট বড় গাছ, এত বড় গাছ যে ওই যে ময়াল সাপের মতো যেটাকে আমরা সাধারণত সাধারণ চোখে বিরাট বড় লাগছে, গাছটাই এতটা বড় যে ওই ক্রিপার গুলোকে এজ এ মাফলারের মতো, মানে আমাদের কাছে একটা মাফলার ক্যারি করা কোনো বড় ব্যাপার নয়। এই কাল রাতে বৃষ্টি হয়েছে, সকালবেলা আসতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাহলে বিষয়টা যে মাফলারের মতো সে কি করেছে, ক্যারি করে নিয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের ক্যাজুলিনা ট্রি যে ঝাউ গাছটা রয়েছে সেটা অতীব বড় আর অতীব লম্বা। তার কারণ কি, তার যে পরিধি রয়েছে, তার যে লফটিনেস রয়েছে মানে উচ্চতায়, সেটা কোথায়, চাঁদ তারাকে ছুঁয়ে ফেলে, তাই তো? তাহলে এরকম বলছে। তাহলে আমরা বুঝতে পারছি যে ফার্স্ট যে স্টানজাটা রয়েছে, এই ফার্স্ট স্টানজাতে পোয়েট্রেস কি করছেন, একটু এক্সাজারেট করছেন, একটু বাড়িয়ে বাড়িয়ে বলছেন, একটু অত্যুক্তি করছেন, টু প্রেজ দিস ক্যাজুলিনা ট্রি। এই যে ক্যাজুলিনা গাছটা রয়েছে, এই যে ঝাউ গাছটা রয়েছে, তাকে একটু প্রেজ করছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, আর এই ঝাউ গাছে কিছু ফুলও ঝুলেছে, ইন ক্রিমসন ক্লাস্টার। বউ দেখ এই ফ্লাওয়ার্স আর হাং, দেখ হচ্ছে গিয়ে ক্লাস্টার কথার মানে থোকা থোকা, হাং মানে তো বুঝতেই পারছিস ঝুলে রয়েছে, মানে ফুল গাছে ঝুলে রয়েছে। ক্লাস্টার কথার মানে হচ্ছে থোকা থোকা, মানে থোকা থোকা ফুল ঝুলে রয়েছে। অন দ্য বাউস অ্যামং, বাউস মানে কি, গাছের ডালগুলো, ওই যে গাছের ডালগুলো রয়েছে শাখা প্রশাখায় থোকা থোকা ফুল ঝুলে রয়েছে। অ্যান্ড ওয়্যার অন অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বিজ, আর এখানে কি সারা দিন ধরে বার্ডস অ্যান্ড বিজ মানে মৌমাছিগুলো আর হচ্ছে পাখিগুলো তারা কি করছে, গ্যাদার করছে। বিকজ এই যে বিরাট ক্যাজুলিনা ট্রিটা রয়েছে সেটা শুধু গাছ নয়, এই যে পশু পাখিরা রয়েছে তাদেরও হচ্ছে কি একটা আশ্রয়স্থল। তাহলে লাইক এ ফাদার ফিগার, মানে এই যে গাছটা রয়েছে পোয়েট্রেসের কাছে কি, এটা যেন একটা আশ্রয়ের জায়গা, যে পশু পাখিরা সবাই এখানে সারাদিন ঘুরে বেড়ায়। অ্যান্ড অফ অ্যাট নাইট দ্য গার্ডেন ওভারফ্লোস, আর রাত্রিবেলায় এই বাগানটা, যে বাগানে আমাদের ক্যাজুলিনা ট্রি রয়েছে, এটা যেন রাত্রিবেলায় কি উদ্ভাসিত হয়, দ্যাট ইজ কল ওভারফ্লোস, কিসে, উইথ
one sweet song that seems to have no close. এই no close মানে endless song. সারা রাত ধরে আমাদের বাগানে কি পাওয়া যায়? একটা সুন্দর গানের শব্দ, একটা শ্রুতিমধুর একটা সুন্দর শব্দ, মানে একটা গান শোনা যায়। এই গানটা কিরকম? আসলে এটা একটা এন্ডলেস সং, মানে কখনো শেষ হয় না। এবার একটু ইমাজিন করো, এখানে একটা ইমেজারি ইউজ করা হয়েছে। ইমাজিন করো রাত্রিবেলায়, মানে ধরো তুমি একটা সমুদ্রের পাশে বসে রয়েছো, পেছনে ধরো ঝাউ বাগান রয়েছে, সমুদ্রের অনবরত সমুদ্রের ঢেউ শুনতে পাচ্ছ, ঠিক আছে? দূরে কোনো একটা জাহাজের শব্দ ভেসে এলো, আর তোমার যে ঝাউ বাগানে প্রচন্ড হাওয়া চলছে, ঝাউয়ের শন শন শব্দ হচ্ছে। এবার এই যে একটা মানে মিউজিক টোন ডেভেলপ করলো, এটা তুমি শুনছো আর তোমার মতো তুমি ভাবছো। সারা রাত তুমি সেখানে বসে আছো, দ্যাট উড নেভার এন্ড, সেটা কখনোই শেষ হচ্ছে না। তাহলে কবিও কি করছেন? হতে পারে রাতের বেলায় তিনি কি ওই ঝাউ বাগানে রয়েছেন এবং তিনি এই নেভার এন্ডিং সং, কে কখনো শেষ না হওয়া গান তিনি শুনছেন। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি while men repose. রিপোজ মানে লেখো যে বিশ্রাম করা, মানে কি যে ওই যে কেউ একটা মনে হচ্ছে প্রকৃতি মা বা প্রকৃতি কি করছেন, তিনি যেন ওই ঝাউ বাগানে সারা রাত অনবরত একটা গান গেয়ে চলেছেন। এই গানটা কখন হচ্ছে? যখন সারা রাত ধরে মানুষ ঘুমোচ্ছে। তাহলে আমাদের তরু যখন বিশ্রাম নিচ্ছে, ঠিক আছে, তখন আমরা কি করি? রিপোজ মানে বিশ্রাম নেওয়া। তাহলে মানুষরা যখন বিশ্রাম নিচ্ছে, তখন তরু এই যে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যকে উপলব্ধি করছে। ফার্স্ট যে স্ট্যান্জাটা রয়েছে, এই ফার্স্ট স্ট্যান্জাতে আমরা কি দেখব? এখানে প্রত্যেকটা লাইনে 11টা করে মানে প্রত্যেকটা স্ট্যান্জাতে 11টা করে লাইন রয়েছে, 5টা স্ট্যান্জা রয়েছে। তো দেখ, ফার্স্ট স্ট্যান্জাতে কি করছে? প্রথম কয়েকটা লাইনে তরু কি করলেন? সেটা হচ্ছে কি, এই যে গাছটা রয়েছে আওয়ার ক্যাজুলিনা ট্রি, আমাদের ঝাউ গাছটা, তাকে কি করলেন? একটা লার্জার দেন লাইফ একটা ফ্রেম, মানে সেই গাছটা হচ্ছে গিয়ে মানে স্বাভাবিকের থেকে অতীব বড়, এবং সেই গাছটা কি রয়েছে, মানে সেই গাছটা যেরকম বড় সেরকমই হচ্ছে তার প্রভাব। মানে সে একটা ময়াল সাপের মতো ক্রিপারকে সাধারণ একটা মাফলারের মতো গলায় ঝুলিয়ে রাখতে পারে, আর সে হচ্ছে কি বাকি পশু পাখিদের আশ্রয়স্থল, ঠিক আছে? আর তার পাশাপাশি তিনি কি করছেন? একটা ন্যাচারাল সিনিক বিউটি, যদিও সেটা আমরা পরের স্ট্যান্সাতে আরো ডিটেলে দেখবো, যে একটা ন্যাচারাল সিনিক বিউটি তিনি ডিসকাস করছেন, যেখানে একটা নেভার এন্ডিং সং, ওই যে বাগানটা রয়েছে, ঝাউ বাগানটা রয়েছে, রাতের বেলায় একটা কখনো না শেষ হওয়া গান তিনি যেন শুনতে পাচ্ছেন, ঠিক আছে? বাবু, ফার্স্ট অ্যান্সারটা খুব মন দিয়ে দেখ, যদি কোনো ওয়ার্ড মিনিং সমস্যা হয় আমায় জিজ্ঞেস কর, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সামিট মানে হচ্ছে গিয়ে উঁচু শৃঙ্গ। সামিটের বাংলা লেখ হচ্ছে উঁচু শৃঙ্গ। যে ওয়ার্ড মিনিং অসুবিধা হবে জিজ্ঞেস কর, আমি বলে দিচ্ছি।